হ্যাঁ, তোমরা কে কে আসছো ক্লাসে একটু কমেন্টে জানাও ভাইকে। আমরা আজকে ক্লাসে শুরু করি। হ্যাঁ, অর্ক, আদাব, বাকি কারা কারা আসছো একটু কমেন্টে জানাও, ভাইরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, তানিশা ওয়ালাইকুম আসসালাম, মুনতারিন ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওমর হায়দার ওয়ালাইকুম আসসালাম। সূর্যদেব হ্যালো, অর্ণব হ্যাঁ আসছো। আচ্ছা, আজকে আমরা কাজ ক্ষমতা শক্তিটা শুরু করব। তোমরা ফেসবুক লাইভে অলরেডি কাজ ক্ষমতা শক্তির 2টা ক্লাস পেয়েছো, তো ওই ক্লাসগুলো একটু হেল্প করবে, তাহলে আমরা একটু ফাস্ট পড়তে পারবো। হ্যাঁ, তাও আমি শুরু থেকে যেহেতু একটু ফর্মালি ক্লাসটা নিব, ওই সময় যা সূত্র টুত্র দেখাইছি, ম্যাথ করাইছি, আজকে একটু সংজ্ঞা টঙ্গা লিখাবো, কিছু লেখালেখি করব, যেন আমরা অ্যান্সার ভালো মতো করতে পারি। সো একটা চ্যাপ্টার ভালো মতো শেষ করবো আর কি। শেষ করার জন্য যা যা করা লাগে সব ইনশাল্লাহ করবো, তোমরা জাস্ট কোঅপারেট করবা। ভাইয়ার ক্লাসে কিছু ফিক্সড রুলস আছে। আমার ক্লাসে উল্টাপাল্টা কেউ কমেন্ট করবা না, অপ্রাসঙ্গিক কোনো কমেন্ট করবা না। সেকেন্ড, কোয়েশ্চেন করার খুব একটা দরকার নাই। হ্যাঁ, আমি যেটা ইনফরমেশন দিচ্ছি, যে ইনফরমেশনটা তোমাকে দিব, সেটা কি তুমি বুঝছো? সেটা কি, সেটা যদি বুঝে থাকো, লিখে ফেলতে বললে লিখে ফেলবা, ম্যাথ করতে বললে করে ফেলবা। সেটার পরে এটা কি হবে, ওইটা কি হবে, কিচ্ছু জিজ্ঞেস করার দরকার নেই। এট দ্য এন্ড অফ দ্য ক্লাস তোমার যতগুলা কিউরিসিটি তোমার ভিতরে আসবে, সবগুলা কিউরিসিটি তুমি, মানে আমি ফুলফিল করে দেবো। সো কোয়েশ্চেন করার দরকার নেই। কোয়েশ্চেন কেন করার দরকার নেই সেটা একটা কারণ আছে। ধরো আমি তোমাকে পড়াচ্ছি একটা বিষয়, তুমি আরেকটা কোয়েশ্চেন নিয়ে চিন্তা করতেছো, তাহলে কি হবে, তোমার মাথায় র্যান্ডম কোয়েশ্চেন জেনারেট হইতে থাকবে এবং যেটা পড়াইতেছি সেটার উপর তোমার মন থাকবে না। দেখা যাচ্ছে আমি যখন অঙ্ক করতে দিব নাও পারতে পারো। সো এই জন্য কোনো কোয়েশ্চেন করা যাবে না, মানে যেটা একদম রিলেটেড জিনিস, যে ভাই হ্যাঁ এটা বুঝতেছি না, এটা আরেকবার বুঝান, তাহলে ভাই আরেকবার বুঝাবো। কোনো কিছু না বুঝলে বলো যে ভাই আরেকবার বলেন, তাহলে ভাই আরেকবার বলবো। বাট এটা কেন, এটার পর এটা কেন, এটা কেন পড়তেছে, অনেক ধরনের হিউজ কোয়েশ্চেন আসতে পারে। কারণ যেহেতু কাজ ক্ষমতা শক্তি, এই চ্যাপ্টারটা খুবই মানে রিলেটেবল ক্লাস, মানে রিলেটেবল, দৈনন্দিন জীবনের সাথে খুবই রিলেটেবল। তাইলে তোমার মনে অনেকগুলো প্রশ্নের উৎপত্তি হইতে পারে, দরকার নাই আপাতত সেই প্রশ্নগুলাকে ইগনোর করো, ট্রাই টু ইগনোর প্রশ্ন। হ্যাঁ, বুঝতে পারছি। সো আমরা আমাদের, আর আমি তোমাদেরকে প্রথমে বলবো, পড়াবো, তারপর লিখতে বলবো, লিখার জন্য একটা টাইম দিব, তখন লিখবা। আপাতত ফার্স্টে বুঝবা, লিখতে বললে তখন লিখবা, আর যখন অঙ্ক করতে দিই অঙ্ক ওঠা করার চেষ্টা করবা সাথে সাথে, ঠিক আছে? ওকে, দেখো। আচ্ছা, আমরা তাহলে ক্লাসে শুরু করি। আমাদের কাজ ক্ষমতা শক্তি, প্রথমে আমরা আজকে কাজ এবং শক্তি নিয়ে পড়বো, ক্ষমতা এবং এই কি বলে, ক্ষমতা এবং হচ্ছে কর্মদক্ষতা, এটা নেক্সট ক্লাসে পড়বো। তো আজকে কাজ নিয়ে পড়বো। কাজ, কাজ কি? আচ্ছা, কাজ হচ্ছে একটা স্কেলার রাশি। স্কেলার রাশি মানে হচ্ছে যার শুধু মান থাকবে। এখন মাঝে মাঝে তোমাদেরকে এখানে দেখবা মাইনাস সাইন আসতেছে, দিক নিয়ে কথা বলতেছে, আসলে দিক নিয়ে এখানে কিছু নাই। কারণ কাজ, স্কেলার রাশি হলো, কাজ হচ্ছে দুইটা ভেক্টর রাশির গুণফল। মানে আমরা রাশি তো বুঝি, রাশি হচ্ছে যেটা পরিমাপ করা যায়, ভেক্টর রাশি হচ্ছে যেটা দিক এবং মান আছে। তো কাজ কি? কাজ হচ্ছে, অ্যাকচুয়ালি কাজ হচ্ছে দুইটা স্কেলার রাশির গুণফল। স্কেলার না, সরি, দুইটা ভেক্টর রাশির গুণফল। ভেক্টর রাশি ফলে একটা স্কেলার রাশি পাওয়া যায়। সো কাজের সংজ্ঞা যদি আমি চিন্তা করতে যাই, এখানে স্পেসিফিক ভাবে একটা জিনিস মনে রাখতে হবে। তোমরা একটু লিখো, এই জিনিসটা লিখো যে, আচ্ছা, আমি বলেছি যে কাজ ইকুয়াল হচ্ছে বল ইনটু বলের দিকে সরণ। ধরো তোমার সরণ হয়েছে, হ্যাঁ, ধরো তোমার সরণ হয়েছে কিন্তু বল প্রয়োগ হয় নাই। একটা সরণ হয়েছে কিন্তু বল প্রয়োগ হয় নাই, বল ছাড়া সরণ হয়েছে, হইতেই পারে। বল ছাড়া সরণ হইতে পারে, যেমন সমবেগে যখন হয় বল ছাড়া সরণ হইতে পারে, তখন সেটা কাজ হবে না। শুধু সরণ হলে কখনো কাজ হবে না, শুধু সরণ হলে কাজ হবে না। আবার শুধু বল থাকলেও কাজ হবে না। তাহলে কি হইতে হবে, বল এবং সরণ দুইটা একই সাথে থাকতে হবে, তখন কাজ হবে। আমার কথাটা বুঝছো? শুধু বল থাকলেও কাজ হবে না। ধর আমি এই 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 বোর্ডটার উপর প্রচুর বল প্রয়োগ করতেছি, হ্যাঁ, কিন্তু এটা সরণ হয়েছে, সরণ হয় নাই, তাহলে কাজ হয় নাই।
আবার দেখা যাচ্ছে আমি ধরো হাঁটতেছি, আমি নর্মালি অনুভূমিক ভাবে হাঁটতেছি, হ্যাঁ আমি হাঁটতেছি, ধরো এই যে আমার হাতটা সরতেছে, এখানে কেউ বল প্রয়োগ করে নাই আমার উপর, হ্যাঁ আমার উপর কেউ বল প্রয়োগ করে নাই, কিন্তু স্মরণ হচ্ছে, এটা কাজ না, কথাটা বুঝছি? তাহলে দেখো বল কাজই হচ্ছে বল, আবারও একটা কথা আছে, কাজ হচ্ছে বল ইন্টু বলের দিকে স্মরণ, স্মরণটা বলের দিক বরাবর হইতে হবে, বল যে বরাবর স্মরণটাও সেদিকে হইতে হবে, অন্যদিকে হইলে সেটাকে কাজ হিসেবে কাউন্ট করা হবে না। হ্যাঁ, তাহলে আমরা আপাতত এই একটা সংজ্ঞা লিখি, দেখো যে কিছু কথাবার্তা লিখি, লেখো কোনো বস্তুর উপর যদি এফ বল প্রয়োগ করা হয় এবং বল লিখতে থাকো তোমরা, এবং বল প্রয়োগ করার সময়টুকুতে যদি বস্তুটি বলের দিকে s দূরত্ব অতিক্রম করে তাহলে ওই বল দিয়ে কাজের পরিমাণ হচ্ছে W equal to Fs। W equal to Fs। হ্যাঁ ওয়াসিকা সিকদার, ওয়ালাইকুম আসসালাম। লিখে নাও, এটা একটু লিখে নাও। সূত্রের প্রতিপাদন দিয়ে কি করবা তুর্য? প্রতিপাদন দিয়ে কি করবা তাও ভাই দেখাবো। সূত্রের প্রতিপাদন দিয়ে তো কোনো কিছু করার নাই। আচ্ছা, W equal to Fs এটার কোনো সূত্র নাই, এটা হচ্ছে আপাতত হচ্ছে কাজের সংজ্ঞাটাই হচ্ছে এটা, একটা বল এবং বলের দিকে সরণের গুণফলকে কাজ বলে। আমি তাও সূত্রের প্রতিপাদন দেখাবো, তবে সূত্রের প্রতিপাদন দিয়ে খুব একটা মানে কোনো কাজ নাই। তো এটা জানতে চাও জাস্ট কিউরিওসিটি, বা তুমি হয়তো চিন্তা করতে পারো যে না মানে একটু জেনে নি দেখি, এটাই। তাও ভাই যতটুকু দরকার সেটা দেখাবো, দরকার ছাড়া কোনো কিছু দেখাবো না, কারণ তো আমার দরকার নাই, আমি পারতেছি একটা জিনিস হচ্ছে তাহলে হচ্ছে, তবে হ্যাঁ হালকা পাতলা দেখাবো, সবই দেখাবো, কিভাবে গতিশক্তির সূত্রটা আসে, কিভাবে অন্য কিছু আসে, সবই দেখাবো, সমস্যা নেই। সূত্রের প্রতিপাদন আমার দরকার নাই, ঠিক আছে, তবুও তুমি ওটাতে ফোকাস থাকার দরকার নেই, যতটুকু ভাইয়ের দেখানোর দরকার সেটা আমি দেখাবো। হ্যাঁ, তুমি তোমার ফোকাস থাকবে, তোমাকে যেটা বলতেছি, যেটা বুঝাইতেছি, যে ইনফরমেশনটা দিচ্ছি সেটা নিচ্ছ কিনা তুমি, সেটা নাও, ওকে, ইটস ওকে। প্রতিপাদন যদি দেখানোর দরকার পড়ে, যদি লাগে খুব একটা, আমি দেখাই দেবো, বুঝতে পারছি, ওকে। আমার জানানোর মতো হলে আমি জানাবো, সমস্যা নেই, ঠিক আছে তুর্য, ওকে। আগে লিখে নাও, এটা লিখা হয়েছে? লিখা হলে আগে ডান বলো, যে নেক্সট। আচ্ছা ঠিক আছে, লিখা হয়েছে। আচ্ছা ঠিক আছে, লিখা হয়েছে। আচ্ছা 2 যোগ 3 5 কেন, কিভাবে? 2 গুণ 3 6 কেন, কিভাবে? 2 ভাগ 3 কেন এটা এরকম হচ্ছে, জানো? জানো না, জাস্ট তোমাদেরকে ছোটবেলায় নামতা শিখাইছে, এরপর বলছে এই যে গুণ এভাবে হয়, ভাগ এভাবে হয়, কিন্তু কেন আমরা জানি না, আমরা আসলে আমরা ছোটবেলা থেকে পিক করি। তো পিকিং ইজ দা মানে বেস্ট মেথড টু লার্ন। ব্যাপারটা বুঝতে পারছো? তুমি যখন ছোট ছিলা, তোমাকে কি গ্রামার দিক দেখায় দেখায় ব্যাকরণ শিখাইছে? না, নেভার। ব্যাকরণ তুমি শিখো নাই, কিন্তু ভাষা শিখে ফেলছো, পিক করছো। বাট সেই সেই একই প্রসেস তোমাকে যখন জোর করে শেখানো হচ্ছে গ্রামার দিয়ে ইংরেজি, তুমি পারছো না, বিকজ আমাদের সবচেয়ে লার্নিং এর সবচেয়ে বেস্ট মেথডটা হচ্ছে পিক করা। তো আমি তোমাদেরকে পিক করা শেখাবো। হ্যাঁ, আচ্ছা দেখো, আচ্ছা খেয়াল করো, আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে কাজের একক। দেখো বলের চ্যাপ্টারটা পড়ছো? বলের চ্যাপ্টারটা পড়ছো? বল এর আগের চ্যাপ্টারটা নিশ্চয়ই তোমাদের অনেকেরই পড়া আছে, যেহেতু তোমরা 9 এর প্রায় হাফ ইয়ারলি। তো বলে আমরা দেখো W ইকুয়ালস টু এফ এস। এফ মানে কি? এম এ। এফ মানে হচ্ছে এম এ এস, তার মানে এটা হচ্ছে ভর,
এটা হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে সরণ। তাহলে আমি যদি এটার মাত্রা চিন্তা করি, মাত্রা ডাব্লিউ এর মাত্রা, তুমি যদি কাজের মাত্রা চিন্তা করো, ডাব্লিউ থার্ড ব্র্যাকেট দিলে হচ্ছে মাত্রা প্রকাশ পায়। তাহলে ভরের মাত্রা কি এম, ত্বরণের মাত্রা কি এল টি ইনভার্স 2 ইনটু সরণের মাত্রা কি, সরণের মাত্রা হচ্ছে এল। সুতরাং আমার এটার মাত্রা হবে এম এল স্কয়ার টি ইনভার্স 2। কথাটা বুঝছি? আমার কাজের মাত্রা হচ্ছে এম এল স্কয়ার টি ইনভার্স 2। একক, খেয়াল করো একক, এককের ক্ষেত্রে খেয়াল করো, ভরের একক কি এম, এটার একক কি, ত্বরণের একক কি, ত্বরণের একক কত, ভরের একক হচ্ছে কেজি, সরি ভরের একক হচ্ছে কেজি, ত্বরণের এম এস ইনভার্স 2, সরণের একক হচ্ছে এম। তাহলে অ্যাকচুয়ালি একক হচ্ছে কেজি মিটার স্কয়ার এস ইনভার্স 2। আমাদের একক কত? কেজি মিটার স্কয়ার এস ইনভার্স 2। দেখো খেয়াল করো, এইটুকু পর্যন্ত হচ্ছে কি নিউটন না, আবার এতটুকুকে আমরা কি লিখতে পারি নিউটন। তাহলে নিউটন মিটারও বলা যায়। তাহলে দুইটা একক, এদিকে একটা একক হচ্ছে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, অথবা নিউটন মিটার অথবা জুল। তাহলে কাজের তিনটা একক দিতে পারে, কাজের তিনটা একক দিতে পারে, নিউটন মিটার বলতে পারে, জুল বলতে পারে, কেজি মিটার স্কয়ার এস ইনভার্স 2 বলতে পারে। তো লিখে ফেলো, মাত্রাটাও লিখে ফেলো, এককগুলোও লিখে ফেলো। না বুঝে মুখস্থ করা প্রতিভাকে ধ্বংস, ভাই তো বুঝাবো। দেখো, না বুঝে মুখস্থ করে প্রতিভাকে ধ্বংস করে, এটা ভুল। এটা তোমাদেরকে ভুল শিখায় ভাই। আজকে নতুন একটা জিনিস শিখাবো। অ্যাকচুয়ালি না বুঝে মুখস্থ করা প্রতিভাকে ধ্বংস করে, এটা ভুল ভাই। আজকে তোদেরকে একটা জিনিস শিখাবো যেটা রাইট। মানে আমাদের বাংলাদেশের, আমাদের দেশের যে সিচুয়েশন, যে একাডেমিক বাংলাদেশের যে এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড, সেই অনুযায়ী এটা ভুল। আজকে ভাই যেটা শিখাবো সেটা হচ্ছে রাইট, এবং সেটা তোমার মানতে বাধ্য হবা। দেখো এখানে এটাও বুঝতেছো, এটা না বুঝে কিছু কিছু মানে করতেছো না তোমরা, ঠিক না? ওকে। একটা ধরো আমাদের আইনস্টাইন পায়ের মান ধরো আবিষ্কার করছে, হ্যাঁ? তো বা যারা মানে আদিমকালে মানুষজন হচ্ছে যখন গুহাবাসী ছিল তখন কথা বলতে জানতো না, তারা আস্তে 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 পিক করছে, একটা ল্যাঙ্গুয়েজ তারা এস্টাবলিশ করছে। এখন এখন আমরা যদি চিন্তা করি ওরা কিভাবে ল্যাঙ্গুয়েজ এস্টাবলিশ করছে, এই প্রসেসটা আমরাও ফলো করি, তাহলে আমরা দেখে আবার গুহায় যেতে হবে, আদিম গুহায়। গুহায় গিয়ে আবার সবকিছু শুরু থেকে শিখতে হবে। তাহলে যেখান থেকে শূন্য থেকে শুরু হবে, আবার শূন্য থেকে শেষ করতে হবে, এরকম না ব্যাপারটা। একটা জেনারেশন আমাদেরকে কিছু শিখাই দিয়ে যায়, আমরা সেটাকে ডেভেলপ করি। সেটার পেছনে বুঝতে গেলে তো অনেক ঝামেলা হয়ে যাবে না? তো তোমাদেরও ব্যাপারটা এরকম, তোমরা নলেজটা আমার কাছ থেকে গেদার করবা, সেই নলেজ দিয়ে নতুন কিছু শিখবা, নতুন কিছু বের করবা। দেখো লেখা হয়েছে এটুকু, এটুকু লেখা হয়েছে। এটুকু লেখা হয়েছে, হ্যাঁ? ওকে। এই যে না বুঝে মুখস্থ করা প্রতিভাকে ধ্বংস করে, এই কথাগুলো হরলিক্স এর মতো। ধরো একটা হরলিক্স দিয়ে দেখবা উইমেন হরলিক্স, মেন হরলিক্স, তারপর ইদানিং বেরোচ্ছে হচ্ছে তোমার অ্যান্টিবডি কে বৃদ্ধি করে এরকম হরলিক্স। অ্যাকচুয়ালি কিছুই না, এগুলা জাস্ট মানুষকে বলে। আমি মানুষকে বলবো না, আমার যেটা আসলে রিয়েল, যেটা বাস্তবতা, সেটা তোমাদেরকে বোঝাবো আজকে। এটা লেখা হইলে খেয়াল করো, আমি তোমাদেরকে বলি নিচের কোনটি ঠিক, কোনটি ঠিক, কোনটি ঠিক? আচ্ছা, কাজের একক কোনটি, এভাবে তোমাদেরকে দিতে পারে কাজের একক কোনটি। এ জুল, বি নিউটন মিটার, সি সি কেজি মিটার স্কয়ার এস ইনভার্স 2, ডি সবগুলো, ই কোনটি নয়। অ্যান্সার কি হবে কমেন্টে জানো। অ্যান্সারটা জানা। হ্যাঁ মুনতারিন, তুই তো আমার ডায়লগ শুনে ফেলছিস। কার থেকে শুনছিস?
সূর্য প্রশ্নটার অ্যান্সার হবে ডি। হ্যাঁ, এ বি সি অ্যান্সার ঠিক আছে, কিন্তু তুই তো বৃত্ত ভরাট করতে হবে একটা, একসাথে 3টা বৃত্ত ভরাট করা যায় না ওএমআর ফর্মে। সো তোর আমি যেহেতু প্রশ্নে ডি দিয়ে দিয়েছি যে সবগুলো এ বি সি, হ্যাঁ, তখন অ্যান্সার আসলে সবগুলো লিখবে। যদিও পারফেক্ট হচ্ছে এ বি সি বলা, যেমন এখানে যদি আমি এটা লিখতাম তাহলে সবচেয়ে বেশি পারফেক্ট হতো যে এ বি সি, তো এভাবে লেখা যায়। তো হ্যাঁ, যদি ই আমি অফ দিই আর কি, তাহলে উপরে সবগুলো লেখাটা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে আমাদেরকে এভাবে অ্যান্সার দিতেই পারে। তাহলে আমাদেরকে এইভাবে 3টা একক দিতে পারে। সো আমাদের একটু মাথায় রাখতে হবে যে কাজের একক যদি আমরা ভুলে না যাই, হ্যাঁ, যে কাজের একক 3টা, এটা যেন ভুলে না যাই। 3টাই দিতে পারে বা 2টা দিতে পারে, বলতে পারে নিচের কোনটি 1 ও 2, 2 ও 3, 3 ও 4 এভাবে বলতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি অর্ণব, ভালো করে জানার মানে তো তুমি বুঝতেছো না। ভালো করে আমরা তো ভালো করে জানার জন্য এইসব পড়াশোনা করি। ঠিক আছে, ভালো করে জানার জন্যই তো পড়াশোনাগুলো করি, যে আমি একটা ভাষা শিখে ফেলেছি, সেটার কি কি রুলস আছে, সেটার কি কি কিভাবে কাজ করে সেগুলো জানি। এখন আমরা যে যে শিখতেছি, এই যে কাজ কাজ কিভাবে হয় সেগুলো আমি শিখাইতেছি না। যে কাজ হচ্ছে বল আর বলের দিকে সরণের গুণফল। তাহলে বল কি আমরা জানি, তাহলে বলের দিকে সরণের গুণফল, বলের দিকে সরণ বলতে কি বুঝি সেটাও আমরা জানি, তাহলে আমরা কাজ বের করতে পারবো না? আচ্ছা দেখো, হ্যাঁ, ডি অ্যান্সার। আমরা কথা না বলি, দেখো আমি, তোমরা জেএসসি পরীক্ষা দিছো না? আচ্ছা, আমাদের শিক্ষা ব্যবস্থার সিস্টেমটা হচ্ছে এরকম যে তুমি অ্যাডমিশনতে তোমাদের আসলে টার্গেট কি, মূলত টার্গেট কি, তোমাদের মেইন টার্গেটটা হচ্ছে অ্যাডমিশনে কোন একটা জায়গায়, ভালো জায়গায় চান্স পাওয়া। কারো স্বপ্ন হচ্ছে মেডিকেলে, কারো স্বপ্ন ইঞ্জিনিয়ারিং, কারো স্বপ্ন হচ্ছে মানে অন্য কোথাও ঢাকা ভার্সিটি জেনেটিক্সে পড়া, ফার্মেসিতে পড়া, বা হচ্ছে অন্য কিছু সিএসসি তে পড়া। তো এক একজনের এক একটা স্বপ্ন। হ্যাঁ, তো এই জন্য দেখা যাচ্ছে আমাদেরকে কিছু কম্পিটিটিভ এক্সামে অ্যাটেন্ড করতে হয়। তো দেখা যায় অ্যাডমিশন টেস্টের গুলাতে দেখা যাচ্ছে তোমার 90টা এমসিকিউ থাকে। হ্যাঁ, না, 120টা এমসিকিউ ছিল আমাদের সময়, 120টা এমসিকিউ থাকে ঢাকা ভার্সিটিতে। সেটা তোমার অ্যান্সার করতে হবে 90 মিনিটে। তাহলে একটা এমসিকিউ অ্যান্সার করার সময় হচ্ছে 45 সেকেন্ড। মানে যদি হিসেব করে দেখো, 45 সেকেন্ডে বিশাল বিশাল ম্যাথ করতে হয়, মাঝে মাঝে ছোট ছোট ম্যাথ করতে হয়। তাহলে টাইমটা অনেক কম। এইখানে আসলে তুমি যে সূত্র আচ্ছা, আমরা সূত্র প্রতিপাদন করে অঙ্কগুলা করবো সেই সুযোগ নাই। এই জন্য আমাদেরকে কি করতে হয়, সূত্রগুলো মুখস্থ রাখতে হয়, নাকি? মুখস্থ রাখতে হয় না? ইভেন আমরা যারা জেএসসি পরীক্ষা দিছি, আমরা বাংলা, ইংলিশ, সমাজ, বাংলাদেশ বিষয় বা এই ধরনের অনেকগুলো সাবজেক্ট পরীক্ষা দিছি, যেগুলোতে অ্যাকচুয়ালি মুখস্থ করতে হয় আমাদেরকে। কৃষি শিক্ষা টাইপের বা উদ্ভিদ উদ্ভিদ বায়োলজি, জুলজি, মানে এই ধরনের জীববিজ্ঞান টাইপ রিলেটেড জিনিসপত্র আমাদেরকে মুখস্থ করতে হয়। মুখস্থ করে আমরা সেটা প্রেজেন্ট করতে পারলেই মার্কস পাচ্ছি, না হলে কিন্তু আমাকে মার্কস দিচ্ছে না। আমি কতটুকু ভালো, কতটুকু বুঝি, এই জিনিসটার উপর কিন্তু আমার রেজাল্ট ডিপেন্ড করে না। এবং সোসাইটি আমাদেরকে ভালো বলে কখন, যখন আমার রেজাল্টটা ভালো হয়। তো আমি এই জন্য বলি, দেখো, মানে আমি যখন বলবো যে তোমাকে বুঝতে হবে একটা জিনিস, হচ্ছে তোমাকে বুঝতে হবে। ফার্স্টে তুমি যেটা ট্রাই করবা, যে তোমাকে বুঝতে হবে, এটা ট্রাই করবা যে আমি বুঝবো। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। কোনো জিনিস পড়ার ফার্স্ট স্টেপ হচ্ছে আমি বুঝবো, আমাকে বুঝতে হবে ব্যাপারটা এবং বুঝে নিব। বুঝে নেওয়ার মানে এটা না যে সূত্রের প্রতিপাদন, অনেকগুলো জিনিসপত্র আছে যে বুঝে নেওয়ার মানে কি। আমি ফার্স্ট হচ্ছে বুঝবো জিনিসটা কি, জিনিসটা কিভাবে কাজ করে। সেকেন্ড, বুঝে রেখে দিব না। এরপরে সেকেন্ড স্টেপ হচ্ছে মুখস্থ করব। মুখস্থ করা মানে কি, মাথায় রাখা, ইনফরমেশনটা গেদার করে নেওয়া, মেমোরাইজ করা। থার্ড স্টেপ হচ্ছে কি, মুখস্থ করা। ফোর্থ স্টেপ কি, মুখস্থ করা মানে অভ্যাস করে নেওয়া। ব্যাপারটা বুঝতে পারছো? কোনো জিনিস যদি তুমি বুঝে রেখে দাও, কোনো জিনিস যদি তুমি বুঝে রেখে দাও, তাহলে সেটা যেটা হবে আমাদের, আমি সবসময় বলি যে আমাদের কোনো জিনিস যদি আমি বুঝে রেখে দেই, 15-20 দিন 25 দিন পর আমরা আবার ভুলে যাই, বা 1 মাস পর 2 মাস পর আমরা আবার ভুলে যাই, জিনিসটাকে আবার বুঝতে হয়। এরকম প্রায় সময় ফেস করতে হয়। এই জন্য সবসময় মনে রাখবে, ফার্স্ট অফ অল আমি বুঝবো, বোঝার পর আমি রেখে দিব না, জিনিসটাকে মুখস্থ করবো, মুখস্থ করবো, মুখস্থ করবো।
3 বার মুখস্থের ব্যাপার আসে আমাদের জন্য। এই মুখস্থের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। অনেকেরই আমাদের মাইন্ডসেট হয়ে যায় যে আমি বুঝি না, আমি মুখস্থ করতে পারি না। এটা ভুল। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আমাদেরকে এমন একটা মস্তিষ্ক দিছে, এটা সুপার ফাস্ট এবং সুপার, এটার হচ্ছে মানে জায়গা অনেক বেশি, মানে স্টোর করে রাখার জায়গা অনেক বেশি, স্টোর করে রাখতে হবে আমাকে, হ্যাঁ, ফাইলগুলা। হার্ড ডিস্ক মাত্র 520 GB হার্ড ডিস্কে অনেক কিছু রাখা যায়, আর আমাদের এটা তো টেরাবাইট, বহুত টেরাবাইটের মস্তিষ্ক। সো দেখ, প্রথমে একটা জিনিস বুঝবো, মুখস্থ করবো। আমি এমন অনেক ফ্রেন্ড দেখছি যারা হচ্ছে খালি বুঝে রেখে দেয়, পরীক্ষা হলে গিয়ে দেখা যাচ্ছে সে অনেক স্লো, তার থেকে অনেক কম বুঝে, অনেক কম পারে মানুষজন, তার থেকে রেজাল্ট ভালো এবং ভালো ভালো জায়গায় পড়তেছে। সোসাইটি সেটা দেখে। এই জন্য মনে রাখবা যে আজকে থেকে জিনিসটা ডিফারেন্ট ভাবে পড়বা। দেখো, বুঝে না মুখস্থ করলে, আমি কিন্তু বুঝার ব্যাপারটা ইম্পর্টেন্ট দিচ্ছি, বুঝে মুখস্থ না করলে না করা সকল সম্ভাবনার ধারকে, এটা আজকে থেকে তোমাদের মটো হবে। এটা দেখো, বুঝে না মুখস্থ করা সকল সম্ভাবনার দ্বার বন্ধ করে দেয়। তো এটা যত বুঝবা তত ভালো। আমরা যে বুয়েট থেকে পাস করছি, আমাদেরকে ম্যাক্সিমাম অঙ্ক মুখস্থ করতে হয়েছিল। অনেকেই দেখবা, ইভেন সবাই বলে যে বুয়েটে 4 ক্রেডিটের অনেক বড় বড় ম্যাথের কোর্স আছে। তো এত অল্প সময়ে এত কম পড়াশোনা মানে বুঝে ফেলা টাফ, যেহেতু ওখানে প্রাইভেট টিউটর কিছুই নেই, এত বড় বড় বই নিজেদেরকে পড়তে হয়। সো ম্যাক্সিমাম সময় না বুঝে, মানে কিছু কিছু বিষয় বুঝে ওঠা যায় না, ওগুলা মুখস্থ করে ফেলতে হয়, কারণ আমাদেরকে তো পাস করতে হবে। দেখো, বুঝে না মুখস্থ করার সকল সম্ভাবনার দ্বার বন্ধ করে দেয়। তোমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমি এই জিনিসটা বুঝবো, এবং সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই 3টা প্রায়োরিটি থাকবে মুখস্থ করবো জিনিসটাকে, আমার মেমোরির মধ্যে রাখবো, ইনফরমেশনটাকে আমি আমার নিজের মধ্যে নিয়ে রাখবো। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সহজ সহজ জিনিসগুলোকে বেশি গুরুত্ব দিবা। ম্যাক্সিমাম সময় তোমরা দেখবা তোমরা কঠিন জিনিসগুলো পারতেছো, সহজ জিনিসগুলো কেন কেন ভুলে যাচ্ছে, মানে মানে খামখেয়ালি বা খেয়ালের ভুলে যাচ্ছে। এটা কারণ আমরা সহজ জিনিসগুলোকে গুরুত্ব দেই না, কিন্তু আসলে সহজ জিনিসকেই বেশি গুরুত্ব দিতে হয়, কারণ সহজ জিনিস দিয়ে আস্তে 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 কঠিন জিনিস হয়। তোমরা ছোটবেলায় সবচেয়ে বেশি যোগ বিয়োগ গুণ ভাগ পারতা, কিন্তু ভয় পাইতা কাকে? সরল অঙ্ক। সরল অঙ্ক ভুল হইতো কেন? তো সরল অঙ্ক কি নতুন কিছু জিনিস? না, সরল অঙ্ক তো অ্যাকচুয়ালি যোগ বিয়োগ গুণ ভাগ, জাস্ট একটা রুল ফলো করতে হইতো যে বদমাস কার পরে কাকে করবা, বাট বাকি জিনিস কিন্তু যোগ বিয়োগ। তাহলে যোগ বিয়োগ দিয়েই কিন্তু সরল অঙ্ক হয়। তাহলে সহজ জিনিস আমাকে বেশি ভালো পারতে হবে, এটা মাথায় রাখবা। এই জন্য আমি বলি বুঝে মুখস্থ না করা সকল সম্ভাবনার দ্বারকে বন্ধ করে দেয়। ঠিক আছে? শিক্ষা ব্যবস্থা ঠিক নেই, এটাও ভুল। দেখো, আমাদের সাবকন্টিনেন্টের মানুষজনের সাথে বাইরের দেশের আমেরিকান বা নেটিভ যারা আছে তারা কেউই পারে না, মানে আমাদের সাথে তারা পারে না। আমাদেরকে যদি সেই সুযোগটা দেওয়া হয়, বাংলাদেশ থেকে যারা বুয়েট থেকে বাইরের বিভিন্ন দেশে যায়, ওরা খুব ভালো করে এবং ভালো ভালো ভার্সিটিতে তারা লেকচারার হিসেবে জয়েন্ট হয়ে যায়। এবং যখন তাদেরকে এই সুযোগগুলো দেওয়া হয়, থিসিস করা, কোনো কিছু নিয়ে গবেষণা করা, তখন দেখা যাচ্ছে বাঙালি মানে সাবকন্টিনেন্টের মানুষগুলো অনেক বেশি আগায় থাকে। বিকজ আমাদের 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 মেধা, মানে আমাদের পরিশ্রমের ব্যাপারটা ডিফারেন্ট। ওরা পরিশ্রম করে না, আমরা করতে শিখছি। এবং ব্যাপারটা বুঝছো তো? এইসব নিয়ে ভাবার দরকার নেই, আমরা আপাতত এই জিনিসগুলো করি। বুঝে না মুখস্থ করে সকল সম্ভাবনার দ্বারকে বন্ধ করে দেয়, এটা মাস্ট, এটা মাথায় রাখবা। ঠিক আছে? সো আজকে আমরা এই জিনিসটা মাথায় রাখবা যে আমাদেরকে দুটা জিনিস আমি আজকে ক্লাসে বলতেছি, যে সহজ সহজ বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিবা আজকে থেকে। কখনোই কঠিন জিনিসকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবা না, সহজ জিনিসকে গুরুত্ব দিবা। কঠিন জিনিসগুলো আপনা আপনি পারবা, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে আমি বুঝতে চেষ্টা করব। যদি নাও বুঝি, বুঝলে তো মুখস্থ করবো এবং মুখস্থ করবো এবং মুখস্থ করবো। আমার মেমোরিতে ইনফরমেশনগুলো রাখতে হবে। ধরো তুমি হঠাৎ করে একটা এক্সামে বসে গেছো, তোমার কোনো কিছু মাথায় নাই, তো তুমি কি ওখানে প্রতিপাদন করে 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 তারপর অঙ্কগুলো করবে? পারবা না। তোমাকে মাথায় রাখতে হবে সব ইনফরমেশন, এটা এক। সেকেন্ড হচ্ছে সহজ জিনিসগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। যত ফান্ডামেন্টাল জিনিস আছে সবগুলো সহজ, ওগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে, ওগুলো দিয়ে আমরা কঠিন জিনিস করব। থার্ড, দেখ, খেয়াল কর, আমরা যখন একটা প্রশ্ন পাই সবসময় মনে রাখবা প্রশ্ন কি চাই, প্রশ্নই হচ্ছে উত্তর। এটা মাথায় রাখবা, প্রশ্নই উত্তর। আজকে থেকে একটা জিনিস মাথায় রাখবা, প্রশ্নই হচ্ছে উত্তর। প্রশ্নের মধ্যেই উত্তর থাকে, আশেপাশে খোঁজার দরকার নাই, প্রশ্নের মধ্যেই উত্তর থাকে। এটা হচ্ছে সবচেয়ে বেসিক জিনিস। প্রশ্ন সলভ করার সবচেয়ে বেসিক জিনিস হচ্ছে এটা, প্রশ্নের মধ্যেই উত্তর থাকে। প্রশ্ন কি চাই ওইটা ফার্স্টে লিখে ফেলবা। সবার আগে লিখবা প্রশ্ন কি চাই। ধর প্রশ্ন যেটা চাই সেটা সূত্র আগে লিখবি। প্রশ্ন যেটা চাই, যা চাই, তার সূত্র দিয়ে আমরা, মানে
সলভ করা শুরু করব, অন্য কিছু লিখবো না। আমরা জানি দেয়া আছে হাবিজাবি, এগুলা লেখার দরকার নেই, এগুলা লিখবা পাশে দিয়ে ডান সাইডে। এদিকে তুমি শুরু করবা কি চাইছে সেটা দিয়ে, তারপর এখানে দেয়া আছে দিয়ে লিখবা। অনেক সময় কিছু ইনফরমেশন বেশি দেয়া থাকতে পারে তোমাকে কনফিউজ করার জন্য। দেখ আমার তো লাগতেছে না, আমার কি চাই সে অনুযায়ী যা যা লাগে সেগুলো যদি থাকে সেগুলো নিয়ে আমরা ইউজ করে অঙ্কটা করে ফেলবো। হ্যাঁ, যদি সেটার মধ্যে কোনো কিছু না দেয়া থাকে সেটাও আবার বের করতে হবে, সেটার জন্য দেখবা ক্লু দেয়া থাকে। কারণ প্রশ্নই সলিউশন, আমি বলে দিচ্ছি, প্রশ্নই হচ্ছে উত্তর। এই বেসিক জিনিসটা আজকে থেকে নিজের মধ্যে ডেভেলপ করার চেষ্টা করবা। যারা এই জিনিসটা সহজে নিজের মধ্যে নিয়ে আসতে পারবা যে প্রশ্নই উত্তর, প্রশ্নই হচ্ছে ইনস্ট্রাক্টর, তাহলে সে খুব কুইক ইজিলি প্রশ্ন সলভ করতে পারে অ্যাডমিশন টেস্টে। দেখো প্রশ্ন কি চাই, বিশেষ করে এমসিকিউ গুলাতে প্রশ্ন কি চাই সেটা তুমি লিখে ফেলতে পারলে দেন তুমি দেখো প্রশ্নে এই যা চাই তারগুলো সেইগুলা দেয়া আছে কিনা। প্রশ্নে কি দেয়া আছে সেটা তোমার ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তোমার যেটা চাইছে সেই সূত্র অনুযায়ী তোমার কি কি লাগবে সেটা আছে কিনা, এবং সেইগুলা তুমি নাও। বুঝতে পারছো? আচ্ছা, কথাগুলো কি বুঝছি? সবার বুঝতে হবে না, সবাইকে কথাগুলো ফলো করতে হবে না। যারা কথাগুলোকে মনে করো যে হ্যাঁ ভাইয়ের কথাগুলো ঠিক, তারা ফলো করবা এবং স্ট্রিক্টলি ফলো করবা। খুব প্রত্যেকদিন একটা ছোট অঙ্ক করার সময় ফলো করবা যে আগে দিয়ে কি চাই লিখবা, আগে দিয়ে কি চাই সেটা সূত্র দিয়ে দিবা, দেন ডান পাশে দেয়া আছে দিয়ে লিখবা হ্যাঁ আমার এখানে কি কি চাই সেগুলো আছে কিনা লিখবা। সেগুলোর মধ্যে কোনো কিছু না থাকলে সেটাতেও দেখা যাচ্ছে তুমি সূত্র জানো অবশ্যই, সেই সূত্রটা আবার লিখবা। বুঝতে পারছি? আচ্ছা খেয়াল কর, তাহলে আমরা আমরা কাজের একক জেনে গেছি এবং কাজের সূত্র জেনে গেছি। তো খেয়াল করো, আমি কোনো কিছুর উপর একটা বল প্রয়োগ করতেছি, হঠাৎ করে বল প্রয়োগ করা থামাই দিছি। তোমরা বলের চ্যাপ্টারে শুনছো যে এফ ইকুয়াল টু এম এ। যতক্ষণ যতক্ষণ বল থাকে ততক্ষণ ত্বরণ থাকে, ত্বরণ থাকে। বল না থাকলে ত্বরণ থাকে না। বস্তু সমবেগে চলবে, সমবেগে চলবে। যদি গতিশীল হয় তাহলে সমবেগে চলবে, আর গতিশীল না হলে স্থির হয়ে যাবে। তাহলে আমি বলতে পারছি এফ জিরো হলে কি এ জিরো। এটা একটু লিখে নাও, লিখে নিলে ভাইয়াকে ডান বলো, বলো যে হ্যাঁ ভাই লিখছি। হ্যাঁ ওয়াসিকা, অর্ক। আচ্ছা তাহলে দেখ,
একটু দাঁড়াও। আচ্ছা তুর্য, তোর সবগুলো প্রশ্নের অ্যান্সার পাবি, একটু পর খেয়াল কর। আমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করছি, হ্যাঁ, এফ বল প্রয়োগ করছি। বল প্রয়োগ করার পর সেটা বলটা আমি কাজ, বলটা এর উপর কাজ করতেছে, মানে বল অ্যাপ্লিকেবল আছে, বল অ্যাপ্লাইড আছে, বল প্রয়োগ করা আছে, এস দূরত্ব অতিক্রম করছে। এরপর এই পয়েন্টে আসার পর আমি এফ বল প্রয়োগ করা ছেড়ে দিছি, বল বন্ধ করে দিছি, বল বন্ধ করে দিছি। যেহেতু বল নাই, এরপর থেকে সে কি, এরপরে সে আরো ডি দূরত্ব অতিক্রম করলো, আরো ডি দূরত্ব অতিক্রম করছে। খেয়াল কর, তুই তো তোর কোয়েশ্চেনের অ্যান্সারই, মানে আমি আসতেছিলাম অ্যাকচুয়ালি, এই জন্য বলছি কোয়েশ্চেন না করলেও চলবে। দেখো, বল যতক্ষণ থাকবে, বল যতক্ষণ থাকবে, বল যদি প্রয়োগ করা ছেড়ে দেয়, সাথে সাথে বলের 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 ক্রিয়া বন্ধ। কোন বল প্রয়োগ অফ, বলের ক্রিয়া বন্ধ, তারপর থেকে আর বল থাকবে না, তার মানে বলের আর কোনো ধরনের কিছুই থাকবে না। যতক্ষণ বল থাকবে, ধর আমি এই বলটা প্রয়োগ করছি, এফ বলটা বস্তুটাকে প্রয়োগ করার পর সে এস দূরত্ব অতিক্রম করছে, বল ততক্ষণ পর্যন্ত ছিল। এরপর 2 সেকেন্ড পর বলটা চলে গেছে, কিন্তু বল চলে গেলে কি হবে, ওর মধ্যে একটা বেগ জন্ম নিছে না, তাহলে সেই ওই বেগ দিয়ে, আমরা জানি যে গতিশীল বস্তু সুষম দ্রুতিতে গতিশীল থাকবে, সেই ওই বেগ দিয়ে চলতে থাকবে। যদি বল প্রয়োগ করে না হয়, সে যে বেগটা পাইছে, এই পয়েন্ট থেকে যে বেগটা পাইছে সে বেগেই চলতে থাকবে। চলতে চলতে সে ডি দূরত্ব অতিক্রম করছে। তাহলে এই পর্যন্ত হচ্ছে বল বল ছিল, এফ ছিল। তাহলে এস দূরত্ব অতিক্রম করার জন্য আমার কাজ হয়েছে, কাজ ইকুয়াল টু এফ এস। কিন্তু এই যে ডি দূরত্ব অতিক্রম করছে, এই সময় কোনো এফ ছিল না, তার মানে ডি দূরত্ব অতিক্রম করার সময় কোনো কাজ ছিল না, ডি দূরত্ব অতিক্রম করার সময় কাজ হয়নি। বুঝতে পারছিস আমার কথাটা? বুঝছিস সবাই? একটা বস্তুর উপর বল প্রয়োগ করছি, হ্যাঁ, বল প্রয়োগের ফলে, বল প্রয়োগের ফলে কাজ, বস্তুর উপর বল প্রয়োগের ফলে এস দূরত্ব অতিক্রম করা হয়েছে। এস দূরত্ব অতিক্রম করার পর আমি বলের ক্রিয়াটা বন্ধ করে দিছি, বল প্রয়োগ বন্ধ করে দিছি। তারপর সে কি করছে, সমবেগে চলছে, বল ছিল না, বল না থাকলে ত্বরণ থাকে না। তাহলে খেয়াল কর, এই এস দূরত্ব অতিক্রম করা পর্যন্ত এই এস দূরত্বটা এই বলের জন্য করছে, বলটা অ্যাপ্লিকেবল ছিল এই জন্য, তাহলে আমার কাজ হবে এফএস। কিন্তু এখানে সরণও হয়েছে, ডি দূরত্ব অতিক্রম করছে, কিন্তু বল ছিল না, তাহলে কাজ হবে না। ভাই শুরুতেই বলে দিছি যে বল না থাকলে কাজ হবে না, বলের কারণে যদি সরণ হয় তখন কাজ হবে। বলতে পারছে ভাই এটা তো বলের কারণেই হয়েছে না, এক্স্যাক্টলি বল তো এখানেই স্টপ হয়ে গেছে, এরপরে যা হয়েছে সেটা হচ্ছে গতি জড়তা বলে এটাকে। এই গতি জড়তার কারণে জড়তা কাকে বলে, বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাই। আমি ধর এখন স্থির আছি, তাহলে আমি স্থিরই থাকতে চাইবো আজীবন। কেউ যদি আমাকে ধাক্কা দিতে চায়, প্রথমে আমি মুভ করতে চাইবো না, এটা হচ্ছে স্থিতি জড়তা। আর গতিশীল, গতি জড়তা কি, ধর তুই কোথাও গতিশীল আছিস, হঠাৎ করে তোকে কেউ থামাইতে চাচ্ছে, হ্যাঁ, তখন তুই থামতে চাইবি না। যেমন আমরা যখন বাসে বসে থাকি, তখন বাস যখন হঠাৎ থেমে যায়, আমি তো বাসের সাথে সাথে রানিং ছিলাম, কিন্তু বাস হঠাৎ থেমে গেছে, তা আমি তো থামতে চাইবো না, যেন আমি সামনের দিকে চলে যাই, এটা হচ্ছে গতি জড়তা। সেম ভাবে এই পয়েন্টের পর থেকে সে গতি জড়তার কারণে সমবেগে চলতে থাকে। তাহলে এইখানে আমার কোনো কাজ হচ্ছে না। তুই যে বুঝতে পারছিস? বুঝতে ভাইকে কমেন্টে জানাতে
আচ্ছা তাহলে দেখ খেয়াল কর, তাহলে আমাদের বলের ক্রিয়া বন্ধ হয়ে গেলে আর কাজ থাকবে না, কিন্তু স্মরণ হবে, স্মরণ হইতেই পারে গতি জড়তার কারণে। হ্যাঁ আচ্ছা দেখো খেয়াল করো, তাহলে তোমরা একটা অঙ্ক করো। হ্যাঁ রহিমের ভর 50 কেজি, সে সে 10 তলা বিল্ডিং এর উপর উঠছে, বিল্ডিং এর উপর উঠছে। প্রতি তলার উচ্চতা 3 মিটার হলে সে কতটুকু কাজ করেছে, কতটুকু কাজ করেছে দেখি বের করো। দেখো তোমাদের পারপাস হচ্ছে, দেখো আমি বলি তোমাদের মেন্টালিটিতে থাকতে পারে, যেমন এটা হচ্ছে বিজনেস পারপাস, মানে কমার্শিয়াল, অন্যান্য বিভিন্ন ব্র্যান্ডের কোচিং গুলো যেটা করে এমন এমন কিছু দেখায় যেটা তোমার মনে হয় ওয়াও, হ্যাঁ মানে নতুন কিছু। আমি তো অনেক কিছু পড়েছি, হ্যাঁ কাজ ক্ষমতা শক্তি সম্বন্ধে অনেক কিছু জানি। ইন্টারে তোমাদের এইচএসসি তে এত হিউজ জিনিসপত্র আছে, এখন দিলে তোমরা অবাক হয়ে যাবে, কিন্তু তো সেটা তো তোমার এখন পারপাস সার্ভ করতেছে না। তোমরা ক্লাস করবা কি জন্য? নতুন কিছু শেখার জন্য, সেটা তো ঠিক, কিন্তু তোমার পারপাস সার্ভ হচ্ছে কিনা, তুমি কি ভালো করে বুঝতেছো কিনা, ম্যাজিক দেখার দরকার নেই। আমরা সবসময় স্বাভাবিক সহজ সুন্দর জিনিসপত্র দিয়ে দিয়ে পড়ে 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 নিজেকে বিল্ড আপ করবো, তাহলে দেখবা পরীক্ষার হলে কখনো কোনো কনফিউশন আসছে। সো ভাইয়া তোমাদেরকে ওইটাই চেষ্টা করবো যেন তোমাদের কোনো কনফিউশন না থাকে। দেখে অ্যান্সার দাও এটা, যে রহিমের ভর 50 কেজি, সে 10 তলা বিল্ডিং এর উপর উঠছে, প্রতি তলার উচ্চতা 3 মিটার হলে সে কতটুকু কাজ করছে। হ্যাঁ ওমর হায়দার বলে দিয়েছে, গুড ওমর, ওমর গুড, সবার আগে অ্যান্সার করে ফেলছে ওমর। ও বলছে 14,700 জুল, গুড। বাকিরা, বাকিরা, বাকিরা বল। হ্যাঁ মুন্তারিন গুড, মুন্তারিন একক দিস, একক হচ্ছে জুল, এককটা সহ দিস। হ্যাঁ সাদমান গুড, ইরফান আলবি গুড, অর্ক গুড, অর্ণব গুড, সাদমান, হ্যাঁ সাদমান একটা শূন্য বেশি দিয়ে ফেলছিলি 14,700 জুল, ইউনিট সহ দিস। হ্যাঁ তানিশা গুড, 14,700 জুল। বাকিরা, বাকিরা অ্যান্সার দাও। সূর্য হয়েছে, দেখ আমাদের টোটাল সরণ হচ্ছে এইচ, এইচ এর মান হচ্ছে 3 × 10। দেখ আমি যখন এটা আমি আমি যখন নিজে নিজে উপরের দিকে উঠতেছি, আমি অনুভবে হাঁটলে আমার কাউকে বল প্রয়োগ করতে হয় না, যখন আমি ঘর্ষণ যদি না থাকে, আমি যখন উপরের দিকে উঠতেছি আমার ওজন আমার নিচে, আমার উল্টো দিকে কাজ করছে, নিচের দিকে ফোর্সটা, তাহলে আমার ওজনের বিরুদ্ধে আমাকে একটা বল দিতে দিয়ে নিজেকে উঠাইতে হচ্ছে। তাহলে আমি আমি কোন দিকে বল প্রয়োগ করছি? আমি উপরের দিকে বল প্রয়োগ করছি, তাহলে এফ হচ্ছে আমার, এফ হচ্ছে এমজি, আমার ওজনের সমান। তাহলে টোটাল আমার কাজ কত হবে? ডাব্লিউ ইকুয়াল টু এফ এইচ, তার মানে এমজি ইন্টু এইচ। তো শেষ পর্যন্ত 14,700 জুল আসে, 14,700 জুল। হ্যাঁ তাজওয়ার গুড। ফারাজি কোথায়? ফারাজি অ্যান্সার দাও। ঠিক আছে দেখ উপরের দিকে উঠতেছি আমি, আমার ওজনটা নিচের দিকে কাজ করছে, তাহলে আমাকে যদি উপরের দিকে নিজেকে নিজে নিজে নিয়ে যেতে হয়, তাহলে আমাকে বল প্রয়োগ করতে হয়, ওজনের সমান উপরের দিকে বল প্রয়োগ করতে হয়। তাহলে ঠিক উপরের দিকে খাড়া যাচ্ছি না, তাহলে এই পর্যন্ত আমাকে উপরের দিকে বল প্রয়োগ করতে হয়। সেটা হচ্ছে, যদিও এখানে খাড়া বলছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আমরা তো আসলে সিঁড়ি বেয়ে উঠি, তো সিঁড়ি বেয়ে উঠলেও একটা উচ্চতা, কিন্তু মেইন উচ্চতাটাই হিসাব করা হয়, খাড়া উচ্চতাটাই হিসাব করা হয়। সেই খাড়া উচ্চতাটা হচ্ছে কত? 3 × 10, 30 মিটার। তাই 30 মিটার ইন্টু আমাদের এমজি, তাহলে আমাদের এই অ্যান্সারটা চলে আসে। হ্যাঁ তো পারবো না এই টাইপের অঙ্ক। আচ্ছা আমি আজকে কিছু জিনিসপত্র তোদেরকে শিখাবো, দেখ আজকে না হোক পরের ক্লাসে অনেকগুলো জিনিসপত্র দেখাবো, খেয়াল কর। তাহলে তাহলে আমরা কাজ ইকুয়ালস টু কি পাচ্ছি? আমি ফ্রি ক্লাসে একটু দেখাইছিলাম বল ইন্টু বলের দিকে সরণ, বল ইন্টু বলের দিকে সরণ, সরণটা অবশ্যই বলের দিকে হইতে হবে। তো বলছিলাম
যদি এরকম হয়, ধর আমি ফোর্স প্রয়োগ করছি, বল প্রয়োগ করছি এদিকে, কিন্তু সরণ হয়েছে এদিকে, তাহলে থিটা। কিন্তু আমার লাগবে কি, বলের দিকে সরণের মানটা লাগবে, বলের দিক বরাবর সরণ কতটুকু হয়েছে। খেয়াল কর, আমি যদি এখান থেকে লম্ব আঁকি, তাহলে বলের দিকে এটা হচ্ছে কি, এটুকু হচ্ছে এফ, বলের দিকে সরণটা পেয়ে যাবো, বলের দিকে সরণ, বলের দিকে সরণ, তাহলে বলের দিকে সরণ ধরলাম এক্স, বলের দিকে সরণ ধরলাম এক্স, তাহলে এইটুকু হচ্ছে ধরলাম এক্স, তাহলে এক্স বাই এস, এটা একটা সমকোণী ত্রিভুজ না, যেহেতু এটা লম্ব 90 ডিগ্রি, এক্স বাই এইচ, এইচ দেখ কোণ যেদিকে, সমকোণী ত্রিভুজে একটা রুল হচ্ছে যেদিকে কোণ তার বিপরীতে লম্ব থাকে, যেদিকে কোণ, দেখ সমকোণী ত্রিভুজের যেদিকে কোণ হিসাব করি, কোণ যদি এদিকে হয় তাহলে লম্ব কোণটা, লম্ব হচ্ছে এটা, এটা হচ্ছে লম্ব, এবং সমকোণ যেদিকে তার অপোজিটে থাকে অতিভুজ, সমকোণের অপোজিটে কি, অতিভুজ, তাহলে এটা কি ভূমি না, তাহলে আমি কি পাইছি, ভূমি বাই অতিভুজ না, ভূমি বাই অতিভুজ মানে কি, cos থিটা, তাহলে x ইকুয়াল টু কত, s cos থিটা, এটা হচ্ছে বলের দিকে সরণ, বুঝতে পারছি। তাহলে সুতরাং আমার w কত হবে, বল ইনটু বলের দিকে সরণ কত, s cos থিটা, মনে থাকবে, এখান থেকে আমাদের সূত্রটা আসছে w ইকুয়াল টু fs cos থিটা, এটা লিখে নাও, বুঝছিস, না বুঝলে বল ভাইয়াকে আবার বলবো, সমস্যা নেই, লিখে ফেল, না বুঝলে আবার বল ভাই, আবার বুঝাই দিব, লিখা হয়ে গেলে ডান বল। আচ্ছা তুর্য বুঝাবো, লিখে ফেল, লিখে ফেল, আপাতত আপাতত লিখে ফেল, ভাইয়া বুঝাইতেছি। লিখা হলে বল, সূর্য বা বাকিরা লিখা হলে বল ভাইকে। আমি বলেছি সাদমান ভাইয়া, বলছি ভাইয়া যতটুকু তোদের প্রয়োজন সবকিছু দেখাবো, সো তোরা জাস্ট ফোকাস কর যে ভাইয়া কি পড়াইতেছি সেটা তোর মাথায় ইনফরমেশনটা নিচ্ছিস কিনা, বাকিটা আমার উপর, আমি কিভাবে পড়াবো, কোনটা কোনটা করাইলে তোদের জন্য সুবিধা হবে সব ভাইয়ের কাছে সেট করা আছে, সো ফোকাস অন ভাইয়া কি পড়াইতেছি, যে এটা পড়াইছে, আচ্ছা এটা এরকম, এটা এইভাবে রিমেমোরাইজ কর, মাথার মধ্যে আবার আন, আচ্ছা এফএস কস থিটা, এটা খেয়াল করো, তোমরা আমাকে বলো, এটা হচ্ছে লম্ব, হ্যাঁ, এটা যদি থেটা হয়, এটা 90 ডিগ্রি, এ বি সি, আমাকে বলো এখানে লম্ব কোনটা, লম্ব কোনটি, এ বি, বিসি নাকি এসি, কোনটি লম্ব, এ বি, বিসি নাকি এসি, কোনটা লম্ব বলো তো। আচ্ছা অতিভুজ কোনটা, অতিভুজ, অতিভুজ কোনটা, হ্যাঁ ইরফান গুড, অর্ক গুড, উমর হায়দার গুড, তানিশা গুড, ওয়াসিকুর রহমান গুড, হ্যাঁ মুদারিন গুড, সাদমান গুড, তুর্য গুড, হ্যাঁ অর্ক এসি, ইরফান আলভি গুড, ওমর হায়দার, আদিব গুড, অর্ণব গুড, আচ্ছা ঠিক আছে। এবার বলো লম্ব কোনটি, লম্ব কোনটি এবার বলো।
লম্ব বললে ভুল। আচ্ছা, ভূমি কোনটি? এখন বলো ভূমি কোনটি? ভূমি ভূমি কোনটি? লম্ব না, ভূমি কোনটি বলো, ভূমি কোনটি? ভূমি চাইছি, ভূমি কোনটি? আচ্ছা, ভূমি কোনটি বলো সবাই, ভূমি কোনটি? ভূমি কোনটি? বিসি নাকি এ বি নাকি এসি? কোনটা ভূমি? কোনটা বলো, ভূমি কোনটা? লম্ব কোনটি বলো? দেখো, নিজে যেটা বুঝতেছো সেটা অ্যান্সার দিবা, হ্যাঁ? বাকি জন যেটা দিচ্ছে সেটা দেখে অ্যান্সার দিও না, হ্যাঁ? বুঝতে পারছি? আচ্ছা, এটা নিয়ে আমাদের কনফিউশন আছে, হ্যাঁ? খেয়াল করো, আমি বলি, সবসময় মনে রাখবা যে কোনটা, যে কোন কোন কিন্তু অনেকগুলো হতে পারে, যে কোন নিয়ে কাজ করব, যে কোন নিয়ে কাজ করব, লম্ব সব সময়, লম্ব সব সময় তার বিপরীতে থাকবে, তার বিপরীতে থাকবে, তার বিপরীতে থাকবে। যে কোন নিয়ে কাজ করব লম্ব সবসময় তার বিপরীতে থাকবে। যেমন আমরা এখন কোন কোনটা নিয়ে কাজ করছি, থিটা এটা, তাইলে এবার ক্ষেত্রে লম্ব হচ্ছে, এই ক্ষেত্রে লম্ব হচ্ছে কিউ আর। বুঝতে পারছো? অতিভুজ কোনটা? অতিভুজ সর্বদা, অতিভুজ সর্বদা সমকোণের বিপরীতে, সমকোণের বিপরীতে। এই কথাগুলো একটু লিখে নাও, সমকোণের বিপরীতে। তাহলে এই ক্ষেত্রে অতিভুজ কোনটা? এই ক্ষেত্রে অতিভুজ হচ্ছে পি কিউ। আর ভূমি কোনটা? ভূমি হচ্ছে বাকি যেটা থাকে, পি আর। যারা এতদিন বুঝতে না বিষয়টা, সেটা একটু লিখে নাও, যে আমরা যে কোণ নিয়ে হিসাব করবো, এখানেও কিন্তু একটা কোণ আছে, এটা নিয়ে আমরা হিসাব করতেছি না। আমরা যেহেতু কোণটা এটা নিয়ে হিসাব করছি, সাইন থিটা কস থিটা এটা নিয়ে করতেছি, তাহলে এই ক্ষেত্রে কোণের অপোজিট হবে লম্ব, কিউ আর। এরপর লম্বের সমকোণের অপোজিট হবে অতিভুজ, পি কিউ। আর পি আর হচ্ছে আমাদের ভূমি। লিখে নাও, এটা একটু লিখে নাও। লেখা হয়েছে, লিখা হলে ব্যাকে বলো, হ্যাঁ হ্যাঁ ভাইঠান, এটা একটু আলাদা করে ছোট করে বক্স করে লিখে নাও, যারা কনফিউজ ছিল। আচ্ছা, খেয়াল কর, আমি যদি থিটাটা এদিকে দেই, আমি যদি এই কোণ নিয়ে হিসাব করি, কোণ যদি এটা নিয়ে হিসাব করি, এই ক্ষেত্রে আবার লম্ব হবে কোনটা? এই ক্ষেত্রে লম্ব কোনটা? এই ক্ষেত্রে লম্ব হচ্ছে পি আর। এই ক্ষেত্রে লম্ব কি? এই ত্রিভুজটা আঁকবা। থিটা যদি এটা হয় তাহলে লম্ব হবে পি আর। অতিভুজ ঠিকই কি সমকোণের অপোজিটে, অতিভুজ পি কিউ, এবং ভূমি এবার কিউ আর। বুঝতে পারছি? আমার কথা বুঝছিস? আমি যে কোণ নিয়ে হিসাব করতেছি সেই কোণের অপোজিটে সবসময় লম্ব থাকবে, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের রুলস হিসেব করা। তাহলে আজকে থেকে আমরা কখনো এই জিনিসটা ভুলবো না, মনে থাকবে? এই জিনিসটা বলা যাবে না। ওকে?
ঠিক আছে, তাহলে আমরা আবার সূত্রটাতে আগাই। ওকে, খেয়াল কর ভাইয়া কি বলছি, সূর্য বাকিরা সবাই একটু খেয়াল করো। আমি বলি, আমাকে মানে তোমরা যাদের মাথায় এটা আছে যে ভাইয়া ভাইয়া ভাইকে একটু আটকাই, ভাইকে একটু ঘুরাই পেঁচাই, এরকম মেন্টালিটি রাখবা না। আমাকে আটকানোর কোনো দরকার নাই তোমার, বা এই ধরনের কোনো কিছু নাই। তোমরা ফোকাস করো ভাইয়া থেকে কি শিখতেছো, ভাইয়া কি শিখাইতে চাচ্ছে তোমাকে, তোমার জন্য কোটা রিলেভেন্ট, তোমার জন্য কোটা জরুরি, সেটা শিখতে চেষ্টা করো। ভাইয়া যা বলতেছি সেটা একটু মাথায় আনার চেষ্টা করো। আচ্ছা এটা বলছে ভাইয়া, আচ্ছা এটা নিতে হবে। হ্যাঁ, নতুন কোনো কিছু নিজের মধ্যে আনিও না, কারণ ভাইয়া তোমাদের জন্য সব সেট করে রাখছি। এই চ্যাপ্টারটা যখন শেষ হবে অলমোস্ট তোমার টেস্ট পেপারও তুমি পারবা, তোমার টেস্ট পেপার বা বোর্ডের মানে অনুশীলনী অঙ্কগুলো পারবা, তাহলে আর কি লাগে, আর কিছু তো লাগতেছে না। না, সো এটা একটু মাথায় রাখবা। খেয়াল করো, আমি এই দিক বরাবর ফোর্স অ্যাপ্লাই করছি, এই দিক বরাবর আমার সরণ হয়েছে, তাহলে আমার ফোর্স এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে ফোর্স বরাবর আমার সরণ হয় নাই, বল বরাবর সরণ হয় নাই, কিন্তু আমার সংজ্ঞায় আছে কাজ কাজ পাইতে গেলে বল বরাবর সরণ হইতে হবে। তাহলে দেখ, কাজ একদম যেই বরাবর কিছুই যায় নাই তা না, দেখ ও ছিল এখানে, তুই যদি চিন্তা করিস ও কোথায় আছে এখানে, এইখান থেকে যদি চিন্তা করিস সে এক্স বরাবর কিন্তু বল বরাবর কিন্তু এইটুক গেছে, বল বরাবর এইটুক গেছে না, এই যে এখানে যাওয়া মানে কি, তুই যদি অনুভূমি বরাবর চিন্তা করিস সে কিন্তু বল বরাবর এতটুকু গেছে। তাহলে আমি এই বস্তুটার এখান থেকে লম্ব আঁকলে বল বরাবর কতটুকু মান গেছে সেটা পাবো, সেটা হচ্ছে এক্স। বুঝতে পারছি? তাহলে খেয়াল করো, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে খেয়াল কর থিটা কোনটা, থিটা এটা, তাহলে থিটার অপোজিটে কি লম্ব, তাহলে থিটার সাথে যেটা আছে কি এই কোণের সমকোণের অপোজিটে যেটা আছে এটা অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি। তাহলে খেয়াল কর, আমি যখন এক্স বাই এস বের করতেছি তাহলে এটা কি ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা তো জানি লতি ভূতি লঘু ভুলিব না কবু, না ভুলিব না কবু, এটা তো তোমরা শুনছোই। লতি মানে হচ্ছে সাইন, লম্ব বাই অতিভুজ, ভূমি মানে হচ্ছে ভূতি মানে কজ, লঘু মানে টেন। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, কস থেটা পাচ্ছি। ভূমি বাই অতিভুজ মানে কি কস থেটা, তাহলে কস থেটা হইলে এক্স ইকুয়াল টু কত, এস কস থিটা। তাহলে আমার ডাব্লিউ ইকুয়াল টু কত, এফ ইনটু এক্স, মানে বল ইনটু বলের দিকে সরণ, বলের দিকে সরণ এক্স, তাহলে এফ এস কস থিটা না, এফ এস কস থিটা, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। আমার অ্যাকচুয়াল সরণ হচ্ছে এস, কিন্তু বলের দিকে সরণ হচ্ছে এক্স, এক্সটা কত, এস কস থিটা। তাহলে আমরা এখন থেকে এই সূত্র দিয়ে অঙ্ক করে ফেলবো। করো, বুঝতে পারছি? বুঝতে পারছি, বুঝতে লিখে ফেল ভাই, একটা অঙ্ক দিচ্ছি। সবাই বুঝছিস? বুঝে লিখে ফেলেন ভাই, অঙ্ক দিচ্ছে একটা। দেখা যাক ক্লাস আর কতক্ষণ করা যায়। এমনিতে শিডিউল অনুযায়ী আর 7 মিনিট আছে, কিন্তু ভাইয়া যতটুকু পর্যন্ত শেষ করবো চিন্তা করছি অতটুকু পড়াবো, 5-10 মিনিট বেশি লাগতে পারে হয়তো। খেয়াল কর, লিখ যে m কেজি ভরের কোন বস্তুকে অনুভূমিক বরাবর 10 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে কোণে 4 মিটার দূরত্ব অতিক্রম করে। কাজের পরিমাণ বের করো, দেখি অঙ্কটা কর। m কেজি ভরের কোন বস্তুকে অনুভূমিক বরাবর 10 নিউটন বল প্রয়োগ করা, এই বস্তুটি অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 4 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে কাজের পরিমাণ বের করো।
ইরফান গুড, সূর্য গুড, সূর্য গুড, ইরফান গুড। হ্যাঁ ওমর গুড, ওমর হায়দার আদিব গ্রেট, সাবাস। হ্যাঁ ওয়াসিকা সাবাস। মুমতারিন তুমি কোথায়? অ্যান্সার দাও। অভিষেক গুড, তানিশা গুড, ওয়াসিকা গুড। ওয়াসিকা কই? অ্যান্সার দাও। ওয়াসিকুর রহমান মিয়াজি, ওয়াহিদ ফরাজি, তোরা কোথায়? হ্যাঁ রাসুল আহমেদ গুড। আচ্ছা তাহলে আমরা পারবো না। আচ্ছা খেয়াল কর, আমাকে যদি অনুভূমিকের সাথে না বলে এই অঙ্কটা, খেয়াল কর আমাকে যদি অনুভূমিকের সাথে না বলে যদি উলম্বের সাথে বলতো, উলম্বের সাথে, উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে কোণে 4 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে কাজের পরিমাণ কত হবে বের করতো। উলম্বের সাথে বললে, অনুভূমিকের সাথে তো ফোর্স দিয়েছে কিন্তু সরণটার কোণটা উলম্বের সাথে দেয়া আছে, তাহলে অ্যান্সার কত হবে বলো তো, দেখি করো। আমি আবার বলছি, কেজি বলের কোনো বস্তুকে অনুভূমিক বরাবর 10 নিউটন বল প্রয়োগ করাই বস্তুটি উলম্বের সাথে 60 ডিগ্রি কোণে 4 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে কাজের পরিমাণ বের করো। আচ্ছা খেয়াল কর, এটা একটু মাথায় রাখবি, খেয়াল কর আমাদের এটা হচ্ছে অনুভূমিক ফোর্স। আমাকে প্রথম অঙ্কে বলছে এটার সাথে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি, অনুভূমিকের সাথে 60 ডিগ্রিতে 4 মিটার গেছে, তাহলে আমরা আরামসে বের করে ফেলছি, কারণ থিটাটা, থিটাটা কার সাথে হইতে হবে, এই যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এই থিটাটা অবশ্যই অবশ্যই এফ এর সাথে হইতে হবে, না এফ এর সাথে, থিটাটা অবশ্যই এফ এর সাথে হইতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা অঙ্ক করছি কি, যে আমরা অঙ্ক করছি হচ্ছে 10 ইন্টু 4 cos 60, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়েছে 20 জুল। ওকে, এটা নিয়ে ঝামেলা ছিল না, কিন্তু এবার আমাকে বলছে, এবার আমাকে বলছে কি সরণটা উলম্বের সাথে 60 ডিগ্রি, কত সরণটা কার সাথে 60 ডিগ্রি, উলম্বের সাথে, তাহলে এটার সাথে কত বলতো, ফোর্সের সাথে কত 30 ডিগ্রি না, 90 থেকে 60 বিয়োগ করলে ফোর্সের সাথে 30 ডিগ্রি, কারণ আমার ফোর্সের সাথে হচ্ছে 30 ডিগ্রি, উলম্বের সাথে 60 ডিগ্রি কিন্তু ফোর্সের সাথে কত 30 ডিগ্রি। মাথায় রাখবা অনুভূমিক উলম্ব বলতে কিছু নাই, ফোর্সের সাথে কোনটা হইতে হবে, যেহেতু ফোর্সটা অনুভূমিক বরাবর সেজন্য আমি অনুভূমিকের সাথে বলছি, মিলে গেছে। দেখো তাহলে এই ক্ষেত্রে আমার অঙ্ক কি হবে, অঙ্ক হবে ডাব্লিউ এফ এস কস 30, মনে থাকবে। তাহলে এফ এস কস 30, এফ হচ্ছে 10 ইন্টু 4 ইন্টু কস 30, কস 30 মান হচ্ছে √3/2, √3/2, 2 2 কাটা যাবে 10√3 অ্যান্সার। বুঝছি? পারবি? এই যে ছোট ছোট ম্যাথগুলো এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো দিতে পারে আমাদেরকে। তো সবসময় মনে রাখবা এখানে যে থিটাটা, এই থিটাটা সবসময় এফ আর এস এর মধ্যবর্তী কোণ, অন্য কারোর সাথে হইলে হবে না, হ্যাঁ মনে থাকবে। ওকে করো। বুঝছিস সবাই? বুঝে ভাগে জানা। মুমতারিন রেকর্ডেড ক্লাসটা আবার দেখে নিস, ঠিক আছে? ভাই তো বলেই দিছি, খেয়াল কর, আমি এদিকে একটু করে